This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছে নিউজ আর টু। এই মুহূর্তে দাঁড়িয়ে টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। সরাসরি বিধানসভায় নজর রাখতে হচ্ছে, তার কারণ আজকে বাজেট অধিবেশন কিন্তু শুরু হচ্ছে বুধবার। রাজ্য বাজেট প্রথা অনুযায়ী রাজ্যপালের ভাষণ দিয়েই অধিবেশন শুরু হবে। ইতিমধ্যেই রাজ্যপাল কিন্তু পৌঁছে গেলেন, সরাসরি সেই ছবি টিভি9 বাংলায়। অর্থাৎ এই ছবিটা কোথাও কিন্তু বলে দিচ্ছে সংঘাত থেকে সরে যে রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়েছিল, সেই রাজ্যপাল কিন্তু সেই আমন্ত্রণে সাড়া দিলেন। এই মুহূর্তে সরাসরি আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। রাজ্যপালকে ধন্যবাদ জ্ঞাপন করবে শাসক বিরোধী উভয় পক্ষই। এই মুহূর্তে আমরা বিধানসভা থেকে সরাসরি সেই ছবি আপনাদের জন্য আমরা দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী উপস্থিত রয়েছেন, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন। কিন্তু তারপরে যে মিটিংয়ের দিকে এতক্ষণ ধরে আমরা সেই মিটিংয়ের নিয়ে আলোচনাও করছিলাম, আজকে বাজেট অধিবেশন শুরু হবে আর রাজ্যপাল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। সেই ছবিটা আমরা দেখাচ্ছি আপনাদের লাইভ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই রয়েছেন, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কেও আমরা দেখতে পাচ্ছি। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি সেখান থেকে। সৌরভ, একেবারে দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথা মেনে রাজ্যপালকে কিন্তু রিসিভ করেছেন। সেখানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে রাজ্যপাল ঢুকে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ রাজ্য সরকার এবং রাজ্যপাল তাদের মধ্যে যে সংঘাত, সেই সংঘাতের আবহ চলেছে একটা দীর্ঘ সময় ধরে। সেই সংঘাতের আবহ কাটিয়ে কিন্তু আজকে রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়েই রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে। 2026-এ বিধানসভা নির্বাচন, তার আগে এই 2025-এর বাজেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ পূর্ণাঙ্গ বাজেট। এবং শেষ পূর্ণাঙ্গ বাজেটের এই যে অধিবেশন শুরু হচ্ছে, সেখানে কিন্তু রাজ্যপাল তার ভাষণের মধ্যে দিয়ে শুরু হচ্ছে। এই মুহূর্তে বি.আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান পর্ব সমাপ্ত করে রাজ্যপালকে সঙ্গে নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন হাউসে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়ে শুরু হবে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন। লিমা, একেবারে আমরা সেই ছবিটা দেখাচ্ছি। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমাদের নজর কিন্তু থাকবে যেদিকে, অর্থাৎ বিধানসভায় যে বাজেট অধিবেশন তা আজকে শুরু হচ্ছে। এবং প্রথা যেটা নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কিন্তু রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সমস্ত কোথাও গিয়ে যে সংঘাত ছিল সেইটা মিটিয়ে রাজ্যপাল উপস্থিত হয়েছেন বিধানসভায়। সেই ছবি সরাসরি। অন্যদিকে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের লেখা বক্তৃতা ফিরিয়েছেন রাজ্যপাল। রাজ্যপালের কড়া অবস্থানের জন্য নতুন করে বক্তৃতা পাঠাতে বাধ্য হয়েছে সরকার। বিধানসভার বাজেট অধিবেশন শুরুর আগে দাবি করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল মহোদয়কে রাজ্য মন্ত্রিসভা যে বক্তব্য পাঠিয়েছিলেন রাজভবনে, তাতে কেন্দ্রীয় সরকার বিরোধী এবং রাজনৈতিক অনেক বক্তব্য ছিল। আমি ধন্যবাদ জানাচ্ছি রাজ্যপাল মহোদয়কে। তার বক্তৃতার আগে তিনি তার সেই বক্তৃতা ফিরিয়ে দিয়েছিলেন রাজ্য সরকারকে। তিনি বলেছিলেন, এগুলো আমি পড়ব না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এই রাজ্য সরকার রাজ্যপাল মহোদয়ের আপত্তি করা বিষয়গুলো বাদ দিয়ে নতুন বক্তৃতা পাঠাতে বাধ্য হয়েছেন, যেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বলা লাইনগুলো রাজ্যপাল মহোদয়ের কড়া অবস্থানের জন্য এই সরকার বাধ্য হয়েছে বাতিল করতে, পরিবর্তন করতে। সংগঠনে আমি শেষ কথা বলবো, পরিষদীয় দলের বৈঠকে ফের মনে করালেন মমতা। বিধানসভা ভোটের প্রস্তুতির নির্দেশ তৃণমূল নেত্রীর। 2/3 আসন জিতে ক্ষমতায় আসবে তৃণমূল, দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুথে বুথে কাজে জোর দেওয়ার নির্দেশ। আরেকবার জানিয়ে রাখতে চাইব, সংগঠনে আমি শেষ কথা পরিষদীয় দলের বৈঠকে আবারও মনে করালেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভা ভোটের প্রস্তুতির নির্দেশ তৃণমূল নেত্রী। 2/3 আসন জিতে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। আমি কথা বলবো আমাদের রিপোর্টার সৌরভ গুহর সঙ্গে। অর্থাৎ সৌরভ, আজকের দিন থেকে কি ধরে নেওয়া যায় 26-এর ভোটের দামামা বেজে গেল তৃণমূলের কাছে? একেবারে লিমা, তুমি বললে সেটাই কিন্তু আগের বৈঠক সার সংক্ষেপ আমরা বলে দিতে পারি। আজকে এই 10ই ফেব্রুয়ারি থেকে
বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি কি বললেন? 2/3 আসনে জিতে 2026-এ ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। দিল্লি নির্বাচনে বিজেপির জয়ের পর অনেকেই যখন 2026-এ বাংলার নির্বাচনে কি হয় এই নিয়ে আলোচনা করছে, সেই সময় দলীয় বিধায়কদের বৈঠকে 2/3 আসন নিয়ে 2026-এ ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস, এই কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং একই সঙ্গে দলের রাশ যে তার হাতেই, দলের শেষ কথা যে চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বলবেন, সেই কথা আরো একবার এই দলীয় বিধায়কদের বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন। সৌরভ, আরো একটা বিষয় যেটা আমরা বারংবার এর আগে যে কোনো ভোটের ক্ষেত্রে দেখেছি, সেটা লোকসভা, বিধানসভা, কিন্তু পঞ্চায়েতের ভোটের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন আমাকে দেখে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেওয়ার কথা। মানে সেটাই কি তিনি আরো একবার তারই বক্তব্যের মাধ্যমে পরিষ্কার হয়ে গেল? দেখো, এইটা তো খুবই সত্যি কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তিনি জন্ম দিয়েছেন এক প্রকার বলা যায়। ফলে তার মুখ নিয়েই তো তৃণমূল কর্মীরা এবং বিধায়করা ভোটে যান। এটা নতুন কথা নয়। তাহলে কেন বারে বারে এটা আলোচনায় আসে? তার কারণ বিভিন্ন সময় দেখা যায় দলের নেতৃত্ব, দলের রাশ বিভিন্ন সময়ে বিভিন্ন নেতাদের হাতে যায় এবং বিভিন্ন সময়ে কিন্তু আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের কথাটি একেবারে আমরা বুঝতে পেরেছি। সৌরভ, অনেক ধন্যবাদ তোমায়। কিন্তু আরো একটা ইন্টারেস্টিং, মানে আমাদের নজরও ছিল এই বিষয়টার দিকে যে কি হতে পারে এই মিটিংয়ে। জেল মুক্তির পর প্রথম পরিষদীয় দলের বৈঠকে যোগ দিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। ভূয়সী প্রশংসায় মমতা বন্দ্যোপাধ্যায়। বালুকে অন্যায়ভাবে জেলে ঢোকানো হয়েছিল, প্রমাণ করতে পারেনি। জ্যোতিপ্রিয়র প্রশংসায় পঞ্চমুখ মমতা। মদন মিত্রকে ভর্ৎসনা তৃণমূল নেত্রীর। বারবার ক্ষমা চাইলে ক্ষমা করা যায় না, কামারহাটির বিধায়ককে বললেন দলনেত্রী। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা বলছিলাম যে জ্যোতিপ্রিয় মল্লিককে কিভাবে দরাজ সার্টিফিকেট দিয়েছেন, আপনি কি বলবেন? তো মমতা ব্যানার্জি কখন কি বলবেন এটা নির্ভর করে ওনার সকালে কিরকম পরিকল্পনা আছে তার উপর নির্ভর করে। ফলে এটা আমি খুব সিরিয়াসলি নিই না। উনি হঠাৎ বালু মল্লিককে বেশি প্রশংসা করতে হবেই, কারণ জেল ফেরত আসামি হলে তৃণমূলে তার দর বেড়ে যায়, দুষ্কৃতি হলে দর বেড়ে যায়, বেআইনি সম্পদের মালিক হলে দর বেড়ে যায়। যত বেশি অপরাধ বুঝে যাবে মানুষ, তত বেশি তার তৃণমূলে দর বেশি। মমতা ব্যানার্জির কাছে জ্যোতিপ্রিয় মল্লিকের দর বেশি, সেই কারণে উনি খুবই প্রশস্তিসূলক ভাবে বলেছেন এবং বুঝিয়ে দিয়েছেন যে আসলে জেলাতে বাকি আর কোনো লিডার নেই, একটাই লিডার জ্যোতিপ্রিয় মল্লিক। তাকে সঙ্গে না আনতে পারলে ওর খুব একটা চলবে না। বাকি আছে পার্থ চ্যাটার্জি, নিশ্চয়ই তাকেও ফেরত দিয়ে একই রকম চেষ্টা করবেন। তবে ভাইপো বোধহয় এখনো বোঝেনি যে জেল ফেরত হলে ভাইপের কথার দাম বেড়ে যাবে, ওর কথার দামটা একটু বাড়ে কমে আছে। তো ভাইপোর জেল ফেরত হলে ভাইপোর কথার দাম বেড়ে যাবে। বেশ, অনেক ধন্যবাদ। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বললাম, কিন্তু এই বিষয়ে আমরা বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলাম। তিনি কি বলেছেন একবার শুনবো। সর্বোচ্চ যে উপভোক্তা, তার জন্য যিনি এত মাস, প্রায় 16 মাস জেল খেটে এলেন, বেরিয়ে আসার পর তার তো প্রশংসা করতেই হবে। সে নিয়ে এর মধ্যে এটা স্বাভাবিক। আর তৃণমূলে চোর চারটা, চিটিংবাজ, সিন্ডিকেটবাজ, কাটমানিখোর, এদেরই হচ্ছে জয় জয়কার। সেটা আরো একবার প্রমাণ হলো। রেশন দুর্নীতিতে 10,000 কোটি টাকার দুর্নীতি, গরিব মানুষের পেটে যাওয়া চাল চুরি করে যে মন্ত্রী জেলে গেল, তার যদি প্রশংসা করেন এ রাজ্যের মাননীয়া, তাহলে বুঝতে হবে যে গোলমাল তো কোথাও আছে। বাজেট অধিবেশনের শুরুতে মুখোমুখি মমতা শুভেন্দু। রাজ্যপালকে স্বাগত জানাতে যাবেন কিনা শুভেন্দুর কাছে জানতে চান মুখ্যমন্ত্রী। যাবেন না বলে জানিয়ে দেয় বিরোধী দলনেতা। প্রদীপ্ত আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, তার না যাওয়ার কারণ কি জানিয়েছেন তিনি? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের রিপোর্টার প্রদীপ্তর সঙ্গে। আমি অবশ্যই আরেকবার যোগাযোগ করব, তার কারণ
মুখোমুখি মমতা শুভেন্দু বাজেট অধিবেশনের প্রথম দিনে আমরা যেটা নিয়ে আলোচনা করছি এই মুহূর্তে, রাজ্যপালকে স্বাগত জানাতে শুভেন্দু অধিকারী যাবেন কি যাবেন না সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চান। আর শুভেন্দু অধিকারী তিনি বলেন যে তিনি যাবেন না, কিন্তু শুভেন্দু অধিকারী কি কারণে যাবেন না, কেন তিনি যাবেন না জানিয়েছেন, কারণটা কি এর পিছনে? আমাদের রিপোর্টার প্রদীপ্ত কান্তি ঘোষের সঙ্গে আমরা এই মুহূর্তে আরো একবার যোগাযোগ করেছি। প্রদীপ্ত, দেখো, এর মধ্যে কি কারণ আছেন তার উত্তর হয়তো শুভেন্দু অধিকারী তিনি নিজেই দিতে পারবেন, কিন্তু আজকে এইভাবে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মুখোমুখি দেখা হওয়া সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যপালকে রিসিভ করতে বাইরে বেরোচ্ছিলেন, ঠিক সেই সময় নিজের দলের বিধায়কদের নিয়ে বৈঠক শেষ করে শুভেন্দু অধিকারী তিনি বিধানসভার যে অধিবেশন কক্ষ রয়েছেন সেখানে ঢুকছিলেন। এই সময়তেই শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে মুখোমুখি সাক্ষাৎ হয় এবং সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাকে জিজ্ঞাসা করেন যে রাজ্যপালকে রিসিভ করতে যাবেন কিনা, আর তার উত্তরে শুভেন্দু অধিকারী স্পষ্টতই জানিয়ে দেন না, তিনি যাবেন না। এরপর শুভেন্দু অধিকারী এই কথা বলে তিনি অধিবেশন কক্ষে চলে যান এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যপালকে রিসিভ করতে যান। সঙ্গে সেই সময় ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিধানসভার অধিবেশন কক্ষে বা অধিবেশনের বাইরে এই রকম ছবি কিন্তু খুব একটা ধরা পড়ে না। তার কারণ বারংবার যে বিরোধিতার সুর তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে চড়ান, সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর এই কথোপকথনও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। শুভেন্দু অধিকারী অধিবেশন কক্ষ থেকে বাইরে বেরোলে এই সংক্রান্ত প্রশ্নের একেবারে দেখা যাক তিনি কি বলেন, মানে তার উত্তরের অপেক্ষায় আমরা রইলাম। প্রদীপ্ত, ধন্যবাদ। শপথ বিতর্ক খুঁচিয়ে আবারও সরব শুভেন্দু। দুই তৃণমূল বিধায়ক সায়ন্তিকা ও রিয়াদ হোসেনের শপথে প্রশ্ন বিরোধী দলনেতার। শপথ বিতর্কে রাজ্যপালকে চিঠি শুভেন্দুর। রাজ্যপালের নির্দেশ ও সংবিধান অগ্রাহ্য করে শপথ। বৈধভাবে শপথ নিয়ে বিধানসভায় অংশ নিতে হবে দাবি শুভেন্দুর। রাজ্যপালকে পদক্ষেপের আর্জি বিরোধী দলনেতার। এক্স হ্যান্ডেলেও পোস্ট করে সরব হয়েছেন বিরোধী দলনেতা। সংবিধানের বাইরে দুজন এমএলএকে শপথ করিয়েছেন অধ্যক্ষ মহোদয় ডেপুটি স্পিকারকে দিয়ে। এই দুজন সদস্যকে বৈধভাবে শপথ নিয়ে বিধানসভায় অংশগ্রহণের ব্যবস্থা করা হোক, ত্রুটি মুক্ত করা হোক। যেভাবে রাজ্যপাল মহোদয়ের নির্দেশ অগ্রাহ্য করে সংবিধান ভায়োলেশন হয়েছে, আমি সংবিধানের ক্লজ তুলে ধরে মহামান্য রাজ্যপাল মহোদয়কে কমপ্লেন পাঠিয়েছি। আশা করব মাননীয় স্পিকার ত্রুটি মুক্ত করে সেশনে হাউসের ফ্লোরে তাদেরকে অ্যালাউ করবেন। যদি ত্রুটি রেখে অ্যালাউ করেন তার কনসিকুয়েন্স মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে ভুগতে হবে। সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি শুরু হলো। আজকেই নিষ্পত্তি হতে পারে মামলা, ইঙ্গিত দিয়েছিলেন প্রধান বিচারপতি। এই মুহূর্তে সকলের নজর কিন্তু রয়েছে সুপ্রিম কোর্টের দিকে। যোগ্যদের আলাদা করা না গেলে পুরো প্যানেল বাতিল হতে পারে, সেই ইঙ্গিতও কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে আমরা দেখেছি। নতুন নিয়োগ প্রক্রিয়ার দাবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। ওয়াই চ্যানেলে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন যোগ্য শিক্ষকরা। একদিকে সুপ্রিম কোর্টে যখন ইতিমধ্যেই এই 26,000 চাকরি বাতিল মামলার শুনানি শুরু হয়েছে, ঠিক তখনই ওয়াই চ্যানেলের ছবিটা ঠিক কি? সুমন আমাদের প্রতিনিধি জানাবেন। সুমন, ওয়াই চ্যানেলে যথাযথ বিক্ষোভ চলছে, তবে ইতিমধ্যে কিন্তু মামলার শুনানি পর্ব শুরু হয়েছে। প্রথমে কিন্তু সিবিআই আইনজীবী বক্তব্য রাখছেন, অর্থাৎ তার শুনানির জবাব পেশ করছেন। পাশাপাশি যারা পিটিশনার তাদের আইনজীবীও বলছেন। আইনজীবীদের এক পক্ষের বক্তব্য হচ্ছে যে এই পুরো প্রসেসটা বেআইনি, নিয়ম মেনে হয়নি, তাই পুরো প্রসেসটা বাতিল করতে হবে, অর্থাৎ প্যানেল বাতিল। অন্যদিকে সিবিআই বলছে যে যদি পৃথকীকরণ সম্ভব হবে তাহলে সেই পথে হাঁটা যেতে পারে। তার কারণ তারা কিন্তু ইতিমধ্যেই সেই নথি আদালতে জমা করেছে, তার ওএমআর সিট উদ্ধার করে। এখনো কিন্তু সওয়াল জবাব পর্ব বেশ খানিকটা চলবে। তারপর কিন্তু একটা উত্তর আসতে পারে সুপ্রিম কোর্টের কাছ থেকে, সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। ওয়াই চ্যানেলে কিন্তু যোগ্য শিক্ষকরা তাদের অবস্থান চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ সুমন।
এমন নয় যে আমরা পাস করতে পারবো না, বা এমন নয় যে আমরা নিজেদের যোগ্যতাকে বিচার করতে পারবো না নতুন পরীক্ষা দিয়ে। ব্যাপারটা হচ্ছে দেবো কেন? আমরা যেখানে নিজেরা নিজেদের যোগ্যতার ভিত্তিতে সসম্মানে চাকরি করে এসেছি, কোনো অ্যালিগেশন এখনও অবধি আমাদের বিরুদ্ধে নেই, তাহলে আমাদের চাকরি যাবে কেন? প্রথম কথা, কিসের ভিত্তিতে যাবে সেটা যেন বলে দেয়, আমাদের দোষটা কোথায়? আর দ্বিতীয়ত, এই যে যারা বলছেন আবার যোগ্যতার পরীক্ষা দিতে হবে, তারা কি তাদের সমস্ত সার্টিফিকেট, সমস্ত যোগ্যতার পরীক্ষা আবার দেবেন? আমাদের প্রতিবাদ করতেই হবে। শিক্ষক তো সমাজের মেরুদণ্ড। একটা অন্যায় হলে সেটাকে আমরা তীব্রভাবে প্রতিবাদ করতেই হবে। সুপ্রিম কোর্টে পিছল প্রাথমিকে 2022-এর নিয়োগ মামলার শুনানি। নিয়োগ প্রক্রিয়া কোন পর্যায়ে জানতে চেয়ে বোর্ডের কাছে হলফনামা তলব শীর্ষ আদালতের। মামলার আবেদনকারীদের 3টি শ্রেণীতে পৃথকীকরণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। 11,758টি শূন্যপদে ইতিমধ্যেই 9,533 জন প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে। বাকি 2,800 আসনে নিয়োগে কারা যোগ্য তা নিয়েই চলছে সুপ্রিম কোর্টের শুনানি। মাধ্যমিকে টোকাটুকি রুখতে পর্ষদের একগুচ্ছ পদক্ষেপ কোনো কাজে এলো না। জলপাইগুড়ির ছবি দেখাবো, একবার ছবিটা দেখুন কিভাবে স্কুলে দেদার টুকলি চলছে। কখনো জুতো, কখনো পকেট থেকে বেরোচ্ছে চিরকুট। পরীক্ষা শুরুর 1 ঘন্টা পর শৌচালয়ে গিয়ে এইভাবেই টুকলি করছে ছাত্ররা। ছবিটা দেখছেন এই মুহূর্তে সেই টুকলিগুলোর যে পেপারগুলো নিয়ে আসা হয়েছিল, সেই ছবিগুলো TV9 বাংলার কাছে রয়েছে। সেই সমস্ত চিরকুট নিয়ে তারা শৌচালয়ের সামনে চলে যান এবং তারপরে যা কাজ সেরকমটাই করার। কিন্তু প্রশ্নটা কোথায় জানেন তো? যেখানে বারবার করে স্বয়ং শিক্ষামন্ত্রী বললেন যে কোনো টুকলি হবে না, তারপরে এই ছবিটা দেখতে হলো কেন? আমাদের রিপোর্টার নীলেশ্বর থেকে ঠিক এই উত্তরটাই জানতে চাইব। নীলেশ্বর, স্কুলের যারা গার্ড দিচ্ছিলেন, যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তারা তো রয়েছেন, কিন্তু চারপাশে পরিস্থিতির দিকে কেউ নজর রাখছে না? না দেখো, পুলিশ আছে, সবই আছে, কিন্তু তার ফাঁকেও এই সবই কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে কি, যখন চেকিং করে ছাত্রছাত্রীদের ঢোকানো হচ্ছে, সেই সময় হয়তো কিছু একটা ব্যাপার হয়তো ফাঁক হয়ে রয়ে গিয়েছিল, যার ফলে কিন্তু এই ঘটনাগুলো সামনে আসলো। আর এই ঘটনা কিন্তু আমরা দেখতে পেলাম রাজগঞ্জের যে কেবলপাড়া হাই স্কুল আছে, সেই হাই স্কুলে এই 1 ঘন্টা পরেই কিন্তু এই চিত্র দেখা গেল। লিমা, ধন্যবাদ নীলেশ্বর। আমরা সেই ছবিটা দেখাচ্ছি। মাধ্যমিক পরীক্ষা আজকে শুরু হলো, কিন্তু টুকলি কিন্তু রোখা গেল না। ফের মালদায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দাপাদাপি। মহানন্দা নদীর পাশে সরকারি খাস জায়গা দখলে বাধা দিলে স্থানীয় এক পরিবারের উপর চড়াও। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির অভিযোগ স্থানীয় ক্লাবের যুবকদের বিরুদ্ধে। এখনও সেই ক্লাবেই পড়ে রয়েছে আগ্নেয়াস্ত্র ও ভোজালি। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালদার নিমাসরাই এলাকায়। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। প্রশাসন কঠোর ব্যবস্থা নেই দাবি স্থানীয়দের। ইতিমধ্যে এক যুবককে গ্রেফতার পুলিশের। সব অভিযোগ অস্বীকার এক ক্লাব সদস্যের। ম্যাচিং দিয়ে বার করে বলছে গুলি করে দেবো রাত্রেবেলা এসে। আমার মেয়ের সামনে এসে আমার মেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে আমি আসি 11:30 সময়, তখন আমাকে ঘেরাও করে সব 3-4টা ছেলে হ্যাপি কালাপের করে। তারপর পুলিশ চলে এসে, সঙ্গে সঙ্গে পুলিশ এসছে, একজনকে অ্যারেস্ট করেছে আর সবটি ভেঙে গেছে। পুরোপুরি সবাই আতঙ্ক হয়ে আছে। সবাই ঘাবড়ে, রাত্রেবেলা যা দৃশ্য দেখলাম, ওরা পুরো হাতিয়ার সব বন্দুক টন্দুক হাসপাতাল নিয়ে পুরো মারার জন্য যাবো, একদম পুরো আতঙ্ক, মারার জন্য। ভাগ্নি অসুস্থ হয়ে গেছে, পুরো অসুস্থ মতো আইসিইউতে ভর্তি আছে এখনো। আমরা নিয়ে গেছিলাম রাত্রেবেলা, দেখে টেকে এসেছি। কোনোদিনও এই ধরনের ক্লাবের কোনোদিনও রেপুটেশন আমি শুনিনি কোনোদিন। অভিযোগ নিয়ে আসলে যে সব কিছু প্রমাণ হয়ে যায় তা তো না। কি দেখলে? মইপিঠে বাঘে মানুষের লড়াই। ক্যামেরাবন্দি হাড়হিম করা সেই দৃশ্য। বনকর্মীর ওপর ঝাঁপিয়ে পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার। ছবিটা দেখুন। বনকর্মীর মাথা কামড়ে ধরে বাঘটি, শরীরের একাধিক জায়গাতেও ক্ষত। লাঠি সোঁটা নিয়ে বাঘকে পাল্টা আক্রমণ করেন অন্যান্য বনকর্মীরা। কোনো ক্রমে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে স্থানান্তর করা হয় SSKM-এ। গতকাল রাতে নদী পেরিয়ে মইপিঠের নগেদাবাদ এলাকায় ঢুকে পড়ে এই বাঘটি। জাল দিয়ে এলাকা ঘেরার কাজ চলার সময় বনকর্মীকে আক্রমণ করে বাঘটি। এলাকাতেই রয়েছে ডোরাকাটা। আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয়দের। ঠিক সেই সময়ের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যেই সময় বনকর্মীদের তরফ থেকে জাল দেওয়ার চেষ্টা হয়, আর ঠিক সেই সময় এক বনকর্মীর ওপর হামলা করে বাঘ এবং পরবর্তীতে যে আহত বনকর্মী
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে তাকে হাসপাতালে নিয়েও যাওয়া হয়েছে, তার চিকিৎসাও শুরু হয়েছে। তবে হ্যাঁ, তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। কি দেখলে? বাঘ দেখলাম। কি হয়েছিল? বসেছিল। তো আপনি কোথায় উঠেছিলেন? আমি তো গাছের উপর ছিলাম। তারপরে কি হলো বন দপ্তরের লোকের সঙ্গে? তারপর আমার নেমে এলাম। হ্যাঁ, বন দপ্তরের লোকের কি হয়েছে? হ্যাঁ, ইয়ে হয়েছে, এখন তার ইনজোর করেছে, কামড়েছে। কামড়েছে? হ্যাঁ। কি করছিল বন দপ্তরের লোক? হ্যাঁ, লাঠি দিয়ে পিটতে যাচ্ছিল। তাড়াতে যাচ্ছিল? হ্যাঁ, সেই সময় ওকে ছুটি গিয়ে কামড়েছে। জঙ্গলের যে জঙ্গলটাকে ঠিক যেরকম দেখতে, বহু জায়গায় গ্রামের পাটটাকেও ঠিক সেরকম দেখতে, যেটা ধানি ঘাস বলি আমরা সুন্দরবনের ভাষায়। সেই ধানি ঘাসের পাড়ও, গ্রামের পাড়েও থাকে ধানি ঘাস, গ্রামের পাড়েও বাদাবনের গাছ থাকে। অনেক সময় ভিজিবলি মনে হয় এক, সেই জায়গা থেকে কোনো বাঘ গুলিয়ে ফেলতেই পারে দুটো লোকেশান। নাইলন নেট ফেন্সিং একটা ডিভাইস, যেটা দিয়ে জঙ্গল এবং গ্রামকে আলাদা করা আছে, গোটা সুন্দরবনের ইন্টারফেসটা আলাদা করা আছে, যেখানে যেখানে জঙ্গলের সাথে গ্রামের দূরত্ব কম। এই নাইলন নেট ফেন্সিংয়ের দ্বারা বাঘকে জঙ্গলের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে সেই নাইলন নেট ফেন্সিং কম্প্রোমাইজড হচ্ছে, এবং নাইলন নেট ফেন্সিং কম্প্রোমাইজড হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে যে কিছু মানুষ যারা মাছ কাঁকড়া মারতে জঙ্গলে যাচ্ছেন, তারা নাইলন নেট ফেন্সিং কোনো কোনো জায়গায় কেটে দেন। অনেক জায়গায় হয়তো নাইলন নেট ফেন্সিংয়ের কোনো জায়গায় ফাঁক থেকে গেলেও যেতে পারে। কি দেখলে? বাঘ দেখলাম।